আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সর্বশেষ ক্লাসে আমি তোমাদের প্রথম অধ্যায় সেট ফাংশনের অন্বয় নিয়ে কথাবার্তা বলেছিলাম এবং বলেছিলাম যে অন্বয় নিয়ে আরো কিছু কথাবার্তা বলবো। তো আজকে অন্বয় নিয়ে আরো কিছু কথাবার্তা বলবো এবং অন্বয়ের বৈশিষ্ট্য সহ বেশ কিছু আলোচনা করব। সেখান থেকে অন্বয়ের ডোমেন, রেঞ্জ, কোডোমেন ইত্যাদি বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো। ওকে, পাশেই থাকো, সাথেই থাকো। তো দেখো, আমি দুইটা সেট নিয়েছি, এ সেট এবং বি সেট। তো এই দুইটা সেটের আমরা অন্বয় বের করব এবং সেখান থেকে ডোমেন, রেঞ্জ, কোডোমেন কি, কোনটাকে কোডোমেন বলা হয়, কোনটা রেঞ্জ, কোন সেটটাকে আমি ডোমেন বলবো, সবকিছু তোমাদের আজকে ক্লিয়ার করে দেব। ওকে, তো দেখো, আমরা জানি যে অন্বয় বের করতে হলে প্রথম কাজ হলো দুইটা সেটের কার্তেশীয় গুণজ বের করব। তো আমরা দুইটা সেটের কার্তেশীয় গুণজ বের করি, এ ক্রস বি, এটাকে পড়া হয় এ ক্রস বি। তো এ সেটের উপাদান হলো আমার 1 2 3 ক্রস বি সেট 1 4 9। এখন কার্তেশীয় গুণজ বের করতে হলে আমরা জানি ক্রমজোড় আকারে লিখতে হয়। তাহলে 1, 1 1, 4 1, 9 2, 1 2, 4 2, 9 3, 1 3, 4 নিচে লিখি 3, 9। এখন যদি তোমার কন্ডিশন দেওয়া থাকে, যদি কন্ডিশন দেওয়া থাকে যে y সমান x স্কয়ার, অর্থাৎ আমি গত ক্লাসে তোমাদের বলেছিলাম যে এই যে ক্রমজোড়, এই ক্রমজোড়ের প্রথম উপাদান হলো x এর এবং দ্বিতীয় উপাদান হলো y এর। সুতরাং এখানে যে কন্ডিশনটা বলা হলো ডোমেনের স্কয়ার করলে, অর্থাৎ x এর স্কয়ার করলে y সমান হবে। তাহলে এখানে যতগুলো ক্রমজোড় আছে তুমি খেয়াল করো তো যে ডোমেনের স্কয়ার করলে y সমান হবে কোথায়? দেখো, 1 এর স্কয়ার করলে 1 হয়, তাহলে x এর স্কয়ার করলে y হয়। তার মানে এই ক্রমজোড়টাকে আমরা নিতে পারি। 1 এর স্কয়ার করলে 4 হয় না, সুতরাং এটাকে কেটে দিলাম। 1 এর স্কয়ার করলে 9 হয় না, 2 এর স্কয়ার করলে 1 হয় না, 2 এর স্কয়ার করলে 4 হয়, 2 এর স্কয়ার করলে 9 হয় না, এটা কাটা। 3 এর স্কয়ার করলে 1 হয় না, 3 এর স্কয়ার করলে 4 হয় না, 3 এর স্কয়ার করলে 9 হয়, 3 স্কয়ার করলে 9 হবে। তাহলে এই কন্ডিশনের আন্ডারে আমাদের যে ক্রমজোড়গুলো আসবে সেইটাকে তখন আমরা ডিনোট করব আর দ্বারা, তখন আমরা রিলেশন পাবো। তাহলে 1, 1 2, 4 3, 9। তাহলে দেখো, আমার দুইটা সেট ছিল, সেখান থেকে আমরা দুইটা সেটের কার্তেশীয় গুণজ বের করলাম। কার্তেশীয় গুণজ বের করার পরে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করলাম, যে এই কন্ডিশনের আন্ডারে আমরা একটা সম্পর্ক পেলাম, এ আর বি সেটের উপাদানের ভিতরে সম্পর্ক। এখন এই যে সম্পর্ক পেলাম, এই সম্পর্ক থেকে যে আমরা ক্রমজোড়গুলো পেলাম, এই ক্রমজোড়ের প্রথম উপাদান নিয়ে গঠিত সেটই হলো ডোমেন। তাহলে ডোমেন কি? অন্যের ক্ষেত্রে ডোমেন হলো যে ক্রমজোড়ের প্রথম উপাদান নিয়ে গঠিত সেটই হলো ডোমেন। খাতায় লিখে রাখো, ডোমেন হলো আমরা এখান থেকে যে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো পাবো তার প্রত্যেকটা উপাদান নিয়ে গঠিত সেটই হলো ডোমেন। 1 2 3। এবং রেঞ্জ হবে এই ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেটই হলো রেঞ্জ। সেখানে 1 4 9 1 4 9। ঠিক আছে, ক্রমজোড়ের প্রথম উপাদান ডোমেন,
দ্বিতীয় উপাদান রেঞ্জ। তাহলে একটু খেয়াল করলে দেখো যে এই যে এখানে ডোমেনের সেটটা দেখো, ডোমেন এ সেট যেটা আছে এই সেটের উপাদানগুলো ডোমেনের ভিতরে আছে, আবার বি সেটের উপাদানগুলো রেঞ্জের ভিতরে আছে। তাহলে এখানে আমরা কিন্তু এই সেটকে ডোমেন বলবো, এ সেট হবে ডোমেন, বাট বি সেটকে আমরা রেঞ্জ বলবো না, বি সেটকে বলবো কোডোমেন। তাহলে তোমার মাথায় এখন চিন্তা ঘুরপাক খাচ্ছে কেন এটা কোডোমেন হলো। তো চলো আমরা ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন, মেইনলি কোডোমেন এবং রেঞ্জের পার্থক্যটা দেখি, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমি বি সেটের উপাদান আরো একটি উপাদান অ্যাড করলাম, সেটা হলো 13। ওকে, এখন আমি যদি এই কন্ডিশন দেই y সমান সমান এক্স স্কোয়ার, এই কন্ডিশন অ্যাপ্লাই করলে ডোমেনের স্কোয়ার করলে রেঞ্জের সমান হয়, এক্স এর স্কোয়ার করলে y সমান হবে এরকম ক্রমজোড় হবে 1, 1, 1 এর জন্য 1, 1 এর স্কোয়ার করলে 1, 2 এর স্কোয়ার করলে 4, একবারে আমরা শর্টকাট লিখে ফেললাম। তাহলে 2 এর স্কোয়ার করলে 4 এবং 3 এর স্কোয়ার করলে 9, তাহলে 3 এর স্কোয়ার করলে 9, ঠিক আছে? এইটা আমরা রিলেশন পেলাম। এখন খেয়াল করো, একটু আগে আমরা লিখলাম যে এখানে ডোমেন ছিল 1, 2, 3 আর রেঞ্জ ছিল 1, 4, 9। এখন তাহলে একটু দেখো তো, এই যে আমি এ আর বি সেটের গুণ করলাম, কার্তেশীয় গুণজ বের করলাম, সেখানে আমার একটা উপাদান আছে যে উপাদানটা ইউজ হয়নি, ঠিক আছে না? তাহলে রেঞ্জগুলো আসছে কোথায়? বি সেট থেকে। রেঞ্জ আসছে বি সেট থেকে, কিন্তু বি সেটে এমন একটা উপাদান আছে যে সেটটা আমার এই কন্ডিশনের আন্ডারে দুইটা সেটের কার্তেশীয় গুণজ ইউজ করা হয়নি। সুতরাং এই যে বি সেটটাকে আমরা বলবো কোডোমেন, আর রেঞ্জ আসে হলো কোডোমেন থেকে। রেঞ্জ আসে থেকে, রেঞ্জ আসে হলো কোডোমেন থেকে। তোমরা এটা একটু ধারণা নিয়ে রাখো যে কোডোমেন এবং রেঞ্জ সমান হতে পারে, মাঝে মাঝে কি হতে পারে, কোডোমেন এবং রেঞ্জ সমান হতে পারে। তাহলে এতটুকু আমরা বুঝবো যে রেঞ্জ আসবে কোডোমেন থেকে, রেঞ্জ আসবে কোডোমেন থেকে। তাহলে অন্যই থেকে আমরা ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন এই বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছি, ঠিক আছে? তাহলে এখানে কোডোমেন হলো বি সেট, এই যে বি সেটটা ছিল এইটা টোটালটাই হলো কোডোমেন, তার মানে কোডোমেন হলো 1, 4, 9, 13। এটা হলো কোডোমেন, এটা হলো রেঞ্জ। প্রথম যে সেটটা থাকে সেটা হলো ডোমেন, আর দ্বিতীয় সেটের যে উপাদানগুলো কন্ডিশনের আন্ডারে আসে সেগুলো হলো রেঞ্জ, আর বি সেট টোটালটা হয় হলো কোডোমেন। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদেরকে দেখাবো যে অন্যয় থেকে কিভাবে ফাংশনের ভিতরে প্রবেশ করতে হয়। অন্যয় থেকে ফাংশনের ভিতরে যাব। রিলেশন টু ফাংশন। এখন দেখো, অন্যয় থেকে ফাংশনের ভিতরে যাব, এই জিনিসটা খুব ইজিলি
যে আমি তোমাদেরকে বোঝাবো, এইটা একটা থিওরির মাধ্যমে বোঝানো যায়, অনেকে অনেকভাবে বোঝায়। মা সন্তানের উদাহরণ দিয়ে বোঝাই, আম গাছদের মাধ্যমে বোঝাই। তোমাদেরকে আম গাছ থিওরির মাধ্যমে দেখাবো। আম গাছ থিওরি। ওকে, খেয়াল করো, আমাদের বাংলাদেশে অনেক জনপ্রিয় কিছু আম আছে, যেমন আম গাছ আছে, আম আছে, যেমন ফজলি আম আছে, হিমসাগর আছে এবং ল্যাংড়া আছে। আরো অনেক জনপ্রিয় আম আছে। আপাতত আমরা 3টা আম নিয়ে কাজ করব। তো দেখো, আমি একটা সেট লিখলাম, এটা হলো আমদের সেট, এবং এইটা হলো আম গাছদের সেট, আম গাছ। তো আমাদের জনপ্রিয় যে কিছু আম আছে তার ভিতরে আছে ফজলি আম, হিমসাগর আম এবং ল্যাংড়া। এবং তাহলে ফজলি আম আসে হলো ফজলি গাছ থেকে, হিমসাগর আম আসে হিমসাগর গাছ থেকে, এবং ল্যাংড়া আসে ল্যাংড়া গাছ থেকে। দেখো, এইটাকে আমরা ফার্স্ট কেজ হিসেবে ধরবো। ফার্স্ট কেজ, দেখো, আমরা যখন আম গাছগুলো লাগাই, প্রথম বছর বা দ্বিতীয় বছরে কি একটা আম গাছ থেকে একটা আম আসে না? এই আমটা আসছে একটা গাছ থেকে, মানে একটা ফজলি গাছ থেকে একটা আম আসবে। এই আমটা আসছে একটা গাছ থেকে। এই হিমসাগর আমটা আসছে হিমসাগর গাছ থেকে। ল্যাংড়া আমটা আসছে ল্যাংড়ার গাছ থেকে। তার মানে একটা গাছ থেকে একটা আম আসছে। ওকে, এটাকে যদি একটু বলি, অন্যয় বাস্তবে সম্ভব, যে অন্যয় বাস্তবে পসিবল, যে অন্যয় বাস্তবে সম্ভব, সেই অন্যয়কে বা সেই রিলেশনকে আমরা ফাংশন বলবো। তাহলে দেখো, একটা গাছ থেকে একটা আম আসা সম্ভব। প্রথম যখন আমরা আম গাছ লাগাই, তো খুব বেশি আম তো আসে না, একটা গাছ থেকে একটা আমই আসতেই পারে। সাধারণত তোমাদের মাথায় ঘুরপাক খেতে পারে একটা আম আবার আসে কিনা। তোমরা অনেকে খেয়াল করবা, অনেক বড় গাছ কিন্তু একটা আম ঝুলে আছে, হতেই পারে, যদিও রেয়ার কেস, কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে এই দুইটা সেটের ভিতরে যে রিলেশন বা সম্পর্ক, এটা বাস্তবে সম্ভব। আর বাস্তবে যদি সম্ভব হয়, সেই অন্যয় ফাংশন। সুতরাং এটাকে আমরা ফাংশন বলবো। এটাকে কি বলবো? ফাংশন। যে অন্যয়, তাহলে তোমরা একটু নোট ডাউন করে নাও, যে অন্যয় বাস্তবে সম্ভব বা পসিবল, সেই অন্যয় ফাংশন। আমরা অন্যয় পড়তেছিলাম, অন্যয় থেকে আমরা আস্তে আস্তে ফাংশনের ভিতরে ঢুকবো। ওকে, এটা বোঝা গেছে? এরপর কেস 2। কেস 2 এর ক্ষেত্রে দেখো যে এখানে ফজলি আম 2টা আছে, এবং এই আমটা আসছে এই গাছ থেকেই। কেস 2। তো দেখো তো, একটা ফজলি গাছ থেকে কি 2টা ফজলি আম আসা সম্ভব না? সম্ভব তো। সুতরাং এই সম্পর্কটা বাস্তবে সম্ভব। সুতরাং এই কেস 2, এই সম্পর্কটা বা এই অন্যটা বাস্তবে সম্ভব। সুতরাং এটা ফাংশন। বুঝতে পেরেছ? ওকে, কেস 3 তে যাব আমরা। কেস 3-তে যখন আমরা যাব, দেখো কেস 3-তে দেখো, এই সেটের ভিতরে একটা ফজলি আম আছে, কিন্তু তার রেসপেক্টিভে এখানে কোনো গাছ নাই। ঠিক আছে, যে একটা আম আছে কিন্তু তার গাছ নাই, তো আম গাছ ছাড়া আম আসা সম্ভব না। তো
তোমরা কি ভেবে দেখেছো যে আম গাছ ছাড়া কি কখনো আম আসা সম্ভব? সম্ভব নয়। সুতরাং এদের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা বাস্তবে সম্ভব না। সুতরাং এই অন্যয়টি ফাংশন নয়। তাহলে একটা আম আছে কিন্তু এর রেসপেক্টিভে কোনো আম গাছ নাই, সুতরাং এই রিলেশন সম্ভব না। সুতরাং এই তাদের ভিতরে সম্পর্ক বাস্তবে পসিবল না হওয়ার কারণে সেটা ফাংশন নয়। এটা গেল কেস 3। এবার আসো কেস 4। কেস 4 এর ক্ষেত্রে দেখো যে এইখানে একটা ফজলি গাছ আছে এবং এই ফজলি গাছ, এখানে দুইটা ফজলি গাছ আছে এবং দুইটা ফজলি গাছ থেকে একটা আম ধরেছে, দুইটা ফজলি গাছ থেকে একটা ফজলি আম ধরেছে। তো এটা কি বাস্তবে সম্ভব? তোমরা একটু চিন্তা করো তো, যে আমার একটা আম কখনো কি দুইটা গাছে ধরা সম্ভব? এটা বাস্তবে সম্ভব না। সুতরাং এই কেস, এই দুইটা সেটের ভিতরে যে রিলেশন, এই রিলেশন বাস্তবে সম্ভব না। আর বাস্তবে সম্ভব না হলে ওই অন্যয় ফাংশন নয়। ওকে, ওই অন্যয় বাস্তবে ফাংশন নয়। তাহলে খেয়াল করো যে একটা আম কখনো দুইটা আম গাছ থেকে আসে না। ওকে, তো এই দুইটা সেটের ভিতরে এই সম্পর্ক যেহেতু বাস্তবে সম্ভব না, সুতরাং এই অন্যয়ও ফাংশন না। তোমরা একটা কথা লিখে রাখো যে সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন না। কি হবে? যে সকল ফাংশনই অন্যয়, সকল ফাংশনই অন্যয়, কিন্তু সকল অন্যয় ফাংশন নয়। ওকে, সকল ফাংশনই অন্যয় কিন্তু সকল অন্যয় ফাংশন না। কারণ যে সকল অন্যয় শুধুমাত্র বাস্তবে সম্ভব হয় তারাই ফাংশন, কিন্তু যারা বাস্তবে সম্ভব না তারা ফাংশন নয়। কিন্তু ফাংশন হতে হলে অবশ্যই অন্যয় বাস্তবে সম্ভব। সুতরাং যত ফাংশন আছে সব অন্যয়, সব ফাংশনই অন্যয়, কিন্তু সব অন্যয় ফাংশন নয়। এই কন্ডিশনের আন্ডারে কেন একটা ফাংশন নয় সেটা একটু তোমাদেরকে দেখাই। দেখো, আমি যদি একটা এক্সাম্পল দেই যে y সমান সমান প্লাস মাইনাস রুট ওভার এক্স মাইনাস 4। তো আমি এখানে ধরে নিলাম সাপোজ এক্স এর মান 20। ওকে, সুতরাং y সমান সমান প্লাস মাইনাস 20 মাইনাস 4 প্লাস মাইনাস 16 প্লাস মাইনাস 4। তাহলে তুমি এখানে খেয়াল করো যে এই যে আমি x এর একটা মানের রেসপেক্টিভে y এর মান পাচ্ছি দুইটা। x এর একটা মানের জন্য y এর মান আমি কয়টা পাচ্ছি? দুইটা। সুতরাং ওইখানে কন্ডিশন 4 এ আমরা দেখেছিলাম যে একটা আমের জন্য দুইটা আম গাছ, অর্থাৎ একটা আম দুইটা গাছে ধরছে, এটা বাস্তবে অসম্ভব ছিল। তো এখানে দেখো x এর মানটা ছিল যে x এর একটা মানের জন্য y এর দুইটা মান বা দুইটা ভ্যালু পাচ্ছি, যে এটা সম্ভব না। ফাংশন হতে হলে x এর একটা মানের জন্য y এর একটা মানই হতে হবে, x এর একটা মানের জন্য y এর একটা মানই হবে। যদি হয় তাহলে ওইটা ফাংশন হবে। ঠিক আছে? তাহলে অন্যয় এবং অন্যের ভিতরে যে রিলেশন ছিল, অন্যয় থেকে ফাংশন কিভাবে আসবে, এইগুলো নিয়ে তোমাদের আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবং এর পরবর্তীতে আমরা ফাংশন নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। ফাংশনের ডোমেন, রেঞ্জ, সার্বিক ফাংশন, এক এক ফাংশন সবকিছু তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তত সময় আল্লাহ হাফেজ। সবাই দি লার্নিং হাব উইথ জব্বার এই ইউটিউব চ্যানেলের সাথে থাকো।
আল্লাহ হাফেজ।